বক্তাকে ডেকে নিই। মণিশঙ্কর দা, নমস্কার, শুভ সন্ধ্যা। এতক্ষণ অনেকের কথাই শুনছিলাম এবং শেষ বক্তা হিসাবে অনেকটা শোনবারও সুযোগ পেয়েছি এবং শুনে যেটা মনে হলো বেশিরভাগ বক্তব্য যেটা উঠে এলো, আজকে মনে হয় ক্লাস নেওয়া হচ্ছিল যে বুদ্ধিজীবীর সংজ্ঞাটা কী, কাদেরকে বুদ্ধিজীবী বলা হয়। আলোচনাটা আরম্ভ হয়েছিল কী জন্য, যেটা আমি জানি টপিকটা, সেটা হচ্ছে যে এই যে রাজ্য সরকারের হয়ে যারা নন্দীগ্রাম সিঙ্গুরে গলা ফাটিয়েছিলেন তাদেরকে বুদ্ধিজীবী বলা হচ্ছে, তারা কেন এখন চুপচাপ। আমার মনে হয় এটা শোনার জন্যই এই আজকের টপিকটা আলোচনা করা হয়েছিল। আমার শেষ বক্তা যিনি বললেন যে সাধারণ মানুষও এখন বুদ্ধিজীবীদেরকে পছন্দ করেন না, বুদ্ধিজীবীরাও সাধারণ মানুষদেরকে পছন্দ করে না। আসলে বুদ্ধিজীবী কারা সেটার ঠিক মতো করে অনুসন্ধান না করে উনি এই কথাটা বলে ফেললেন। আমরা আব্দুল কালাম আজাদকে পছন্দ করি না, আমরা সত্যেন্দ্রনাথ বোসকে পছন্দ করি না, উনি তো আসেননি নন্দীগ্রামে বা সিঙ্গুরের সময়তে রাস্তায় বসে প্রতিবাদ করতে আসেননি। আসল কথা হচ্ছে মোমবাতি নিয়ে হাঁটেন উনি কখনো কোনো মিছিলে। আমি মানে বাধ্য হলাম, মানে এইটা শুনে আমি আর বলছি আমাকে একটা টাইম অ্যালটমেন্ট করা হয়েছে, বলতে দিন তারপরে বলবেন। আমি তার জন্য কারণ আমি দেখছিলাম আগে যখন উনি বলছিলেন আপনাদের কথা শুনতে খুব ভালো লাগছিল, তখন টাইমারটা ছিল না, এখন আমার সময় টাইমারটা শুরু হলো। না, টাইমার ছিল, টেকনিক্যাল কারণে 1 মিনিট চলেনি, 1 মিনিট পর থেকে চলেছে। প্রত্যেকের সময় টাইমার চলেছে, যে করছেন মনে করে দিয়েছিলাম তখন টাইমার চলছে না, এখন চলছে, খুব ভালো লাগলো। আমি বলছি যে বুদ্ধিজীবী সংজ্ঞাটা নাটক করে, থিয়েটার করে বা সিনেমা করে তারা নয়, তারা একটা নিজস্ব স্ব কাজে তারা বুদ্ধি খাটিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। বেশ, তার মধ্যে ওনাদেরকে আমি ছোট করছি না, তাদের যে ভাবাবেগ, সে ভাবাবেগ দিয়ে স্বতঃস্ফূর্তভাবে তারা একটা কাজকে সমর্থন করতে পারে, নাও পারে। কিন্তু কথাটা হচ্ছে দায়িত্ববোধ এবং দায়বদ্ধতা। দায়বদ্ধতাটা হচ্ছে যে আমাকে আন্ডার কম্পালশন করাতে হবে কিছু একটা কাজ। দায়িত্ববোধ হচ্ছে আমার চেতনার থেকে মনে হচ্ছে এটা করা উচিত। আপনি যদি নন্দীগ্রাম বলেন, সেই সময় সিপিএমের একটা প্রতিষ্ঠিত অত্যাচার, একটা পরিবর্তনের জন্য একটা দায়িত্ববোধ থেকে তারা আন্দোলনে সামিল হয়েছিলেন। তার মানে এই নয় যে ওনাদের জন্যই, যেটা অর্ক বলছিলেন যে তাদের জন্যই সরকারটা পাল্টে যাননি। মমতা ব্যানার্জি একটা আপোষহীন সংগ্রাম সিপিএমের বা বামপন্থীর একমাত্র বিরোধী দলনেত্রী মনে করেছিলেন, মানুষ তাকে সাপোর্ট করেছিলেন, তার সঙ্গেই বুদ্ধিজীবীরা ছিলেন। আমি বলবো সন্দেশখালিতে এরা কেন যাচ্ছে না, বুদ্ধিজীবী হোক বা না হোক। আপনি দেখুন সরকারের কেন্দ্রীয় মন্ত্রী তিনি বলছেন মুসলমানরা হিন্দুদেরকে অত্যাচার করছে। কমিউনাল পলিটিক্স, কমিউনাল হারমোনি আমাদের এখানে বরাবর প্রোটেক্টেড। আপনি কোনো জাতির এক্সিস্টেন্সটাকে উড়িয়ে দিতে পারেন না। 3000 জাতি আছে আমাদের এখানে, বলতে পারেন না মুসলমান এখানে থাকতে পারে না, কারণ মুসলমানরা এখানে এক্সিস্ট করে। আপনি যখন একটা দাঙ্গা বানানোর কথা বলবেন, কোন বুদ্ধিজীবী যে পরে দাঙ্গা বানানোদেরকে উস্কানি দেওয়ার জন্যে বুদ্ধিজীবীরা সেখানে যাবে বলুন তো? ফলে বিজেপির কিছু লোক তারা মনে করেন তারাই বুদ্ধিজীবী। তাদেরকে আমি বলতে চাই, এই বিজেপির যারা যায় তাদের কথা শুনে আমার একটা সুকুমারের কবিতা মনে পড়ে যায়, 16 আনাই মিছে বিদ্যে বোঝাই বাবুমশাই চড়ি শোকের বটে, মাঝিরে কন বলতে পারিস সূর্যকণে ওঠে। মাঝিকে বলছে তোমার 12 আনাই বৃথা। মাঝি যখন বলতো নৌকাটা উল্টে যাবে, আপনি সাঁতার জানেন? বলছে না আমি সাঁতার জানি না। বলছি তা আপনার তো 16 আনাই বৃথা। আপনারা যারা বিজেপির বুদ্ধিজীবী মনে করে সন্দেশখালি যাচ্ছেন, সাঁতারটা শিখে আসুন, না হলে ডুবে গেলে হয়তো একটা সুযোগ পাবেন যে অপকীর্তিগুলো আর দেখতে হবে না, কিন্তু মাথা তুলে যদি দাঁড়াতে যান তাহলে সাঁতারটা শিখলে আবার উঠতে পারবেন, কারণ সন্দেশখালি যেতে হলে বোটে করেই যেতে হয়। নমস্কার। একটা ছোট্ট প্রশ্ন করব। ধন্যবাদ। হ্যাঁ নিশ্চয়ই করুন। আমি বলছি সব বেশ দারুণ লাগলো আর কি, খালি দুটো প্রশ্ন, যে এই যে বুদ্ধিজীবীরা এই যে চেয়ারটা মুছে দিল প্যাট করে, আপনি বুদ্ধিজীবী বলতে আপনাকে নিজেকে মনে করেন নাটক করেন বলে? না না না, আমি কর্মজীবী। আমি বলছি এই যে চেয়ারটা মুছে দিল, আপনি আগে ঠিক করুন আমাকে কাকে বলা হয়। আপনি তো বুঝে গেছেন নাটক করা মানে। আরে আপনি প্রশ্নটা শুনুন না, ধৈর্য রাখুন, প্রশ্নটা শুনুন, সাজ করেন, প্রশ্নটা শুনুন না, ধৈর্য রাখুন, প্রশ্নটা শুনুন। শুনেছি তো, বুদ্ধিজীবী শুনুন, কোথায় শুনলেন? তার আগে চিৎকার করে লাভ নেই, প্রশ্নটা কথা বললেন তো। এইটাই বুদ্ধিজীবী, প্রশ্নটা শুনুন। চেয়ারটা যে মুছে দিলেন, নাটক করে চেয়ারটা মুছে দিলে বুদ্ধিজীবী হয়ে যায়। রাষ্ট্রনীতি আর কমিউনাল হারমোনির কথা বলছেন, কবির সুমন বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মন্দির হবে, কেন মসজিদ হওয়ার কথা বলেনি? না আমি একটা কথা বলি, আমি কাউকে বুদ্ধিজীবী, আমি বলছি কি যে সমস্ত বুদ্ধিজীবী চেহারা, আইনজীবী হোক, নাটক যিনি করছেন নাটকজীবী হোক, থিয়েটারজীবী হোক, পদ্য গদ্যজীবী হোক, যে কোনো জীবী হোক,
যারা সমাজ এতদিন পর্যন্ত বিভিন্ন ইস্যুতে, এমনকি ইনক্লুডিং নারী নির্যাতন থেকে শুরু করে একাধিক ইস্যুতে যারা প্রথমে সারিতে এসছেন, যারা প্রতিবাদ করেছেন, মৌন মিছিল করেছেন, মুখে কালো কাপড় বেঁধে মিছিল করেছেন, কখনো মোমবাতি নিয়ে মিছিল করেছেন, কখনো গান বেঁধেছেন, কখনো ছড়া বেঁধেছেন, সেই শ্রেণীটা আজ কোথায়? যারা প্রথমে সারিতে এসছেন, যারা প্রতিবাদ করেছেন, মৌন মিছিল করেছেন, মুখে কালো কাপড় বেঁধে মিছিল করেছেন, কখনো মোমবাতি নিয়ে মিছিল করেছেন, কখনো গান বেঁধেছেন, কখনো ছড়া বেঁধেছেন, সেই শ্রেণীটা আজ কোথায়? আমি কোনো দল মত বলছি না, না দল মত বলছি না, আমি চলে আসবেন শ্মশান থেকে। তাহলে আপনি, আমার কথা হচ্ছে, কারা কজন মারা গিয়েছে? আমার কথা হচ্ছে যে যারা 2011 যারা ছিল তারাই যেতে হবে। কে বলেছে? 2 বছর আগেও তো লোকে কাগজ আমি দেখাবো না, দেশ আমি ছাড়বো না বলে গান বেঁধেছেন। বুদ্ধিজীবী সুবোধ সরকার বুদ্ধিজীবী না, বুদ্ধিজীবী নয়। মণিপুর নিয়ে যারা প্রতিবাদ করেছেন, বুদ্ধিজীবী না, বুদ্ধিজীবী নয়। প্রতিবাদ করেছেন, তাদের কাছে সন্দেশখালীর মায়েরা বোনেরা প্রতিবাদ করেছেন, বুদ্ধিজীবী না, বুদ্ধিজীবী নয়। যাবে কেন? কেন যাবে না? কেন যাবে না? বলুন কেন যাবে না? 144 ধারা রেখেছেন কেন? অ্যাপ্লিকেশন করেছো তোমাদের এখানে? তুমি কোথাও 144 ধারা রেখেছেন কেন? কেন 144 রয়েছে? কেন 144 রয়েছে? কেন 144 রয়েছে? কি হয়েছে ওখানে 144 রয়েছে? আদালত বলেছে কি আপনারা 144 ক্যাটাগরি 144 আপনি করতে আজকে পারো। কমিউনাল পলিটিক্সের কথা বলছেন। আপনি কি জানেন যে সুন্দরবনের 10টা ব্লকে হিন্দুরা মাইনরিটি? আমাকে ডেটা দেখাচ্ছেন আপনারা, ডেটা দেখাচ্ছেন আপনারা। আপনারা ডেটা ডেমোগ্রাফি নিয়ে আসুন। যাওনি সেই কথাটা যখন বললাম তাতে তোমার রাগ হলো। অ্যাবসলিউটলি রাগ হলো। 144 ধারা জারি করে ওখানে বিরোধীদের ঢুকতে দেননি। 144 ধারা জারি করে আপনারা ঢুকতে দেন না। 144 ধারা জারি করে আপনি ওখানে যেতে দেন না। এরা কেউ কোনোদিনও সন্দেশখালী যাবে না, কারণ কি এরা কোথাও যেতেই পছন্দ করে না। এই পুরো ব্যাপারটাই একটা ফেসবুক প্রমাণ লোপাট করছে, ওর ল্যান্ড গ্র্যাবিং হচ্ছে। আমি এখানে ডিবেট শেষ করব, আমি কথাও শেষ করব, এবং আমি আশা করব, না না আশা করব, আমি আশা করব রাজপুত্র চন্দ, অর্কনাথ এবং মণিশঙ্কর চট্টোপাধ্যায় এনারা নিশ্চয়ই 144 ধারার মধ্যেই হয়তো যাবেন, কারণ আমরা দেখেছি রাজ্যের শাসক দল দিব্যি সেখানে হাসি মুখে গিয়েছেন, পিকনিকের মতো মুডে গিয়েছেন, বিরোধীদের আটকানো হয়েছে। কিন্তু আমার প্রশ্নের সলিউশন পেলাম না। আমি সলিউশনটা, না এক সেকেন্ড আমি শেষ করে নি। ডিবেট যেখান থেকে শুরু করেছিলাম, কেউ যেতে পারছেন, কেউ পারছেন না। আমি জানি না এনাদের ইচ্ছে আছে কিনা, ওনাদের ইচ্ছে আছে কিনা, কিন্তু আমার কাছে জরুরি ছিল একটা প্রতিবাদ সন্দেশখালী না গিয়েও, ব্যস্ত শুটিং শিডিউল থেকেও, বই প্রকাশের মাঝখান থেকেও, নাটকের মাঝখান থেকেও, হাজার একটা কোর্ট কেসের ভিড়ের মাঝখান থেকেও একটা প্রতিবাদ কি করা যেতে পারতো না? আমার প্রশ্ন ছিল শুধু এইটুকু। বিরোধীরা যেখানে আটকে যাচ্ছে, যেখানে শাসক দল ঢুকছে, আমি সেখানে বলছি না বুদ্ধিজীবীদের এতখানি কিলোমিটার গিয়ে ঠেঙিয়ে আমি দুপক্ষ, কোনো পক্ষকে বলছি না, কারণ এখনো পর্যন্ত কোনো পক্ষের কোনো বুদ্ধিজীবীকে আমরা ব্যক্তিগত দেখতে পেয়েছি কি শ্রীতা? আমরা শুধু রিপাবলিক বাংলার 10-12 জন রিপোর্টারকে দেখতে পেয়েছি। আমার বক্তব্য হচ্ছে একটা প্রতিবাদ মুখ খোলা, অ্যাটলিস্ট ধিক্কার, অ্যাটলিস্ট ছি, এটুকু কি শুনতে পাওয়া যায় না? শুনো, আমাকে প্রশ্ন যেটা প্রাইমারি করলেন যে আমি সন্দেশখালী যাব কিনা, আমার জাস্ট মনে পড়ে গেল যে প্রাইম মিনিস্টার মনমোহন সিংকে যখন 26/11 নিয়ে প্রশ্ন করা হয়েছিল, বলা হয়েছিল আপনি কেন যাননি, তার কি উত্তর দিয়েছিলেন উনি? আমি প্রাইম মিনিস্টার নই, কিন্তু প্রাইম মিনিস্টার মনমোহন সিং বলেছিলেন যে যদি প্রধানমন্ত্রী একটা এমন জায়গায় চলে যায় যেখানে একটা আনরেস্ট হচ্ছে, তাহলে এন্টায়ার ফোকাসটা প্রধানমন্ত্রীর উপরে চলে আসবে, আনরেস্টটাকে। আপনি নিজেকে প্রধানমন্ত্রী মনে করেন? না, প্রথমেই আপনি গেলে আপনার দিকে ফোকাস চলে আসবে, সেটা আমি বলে দিয়েছি আপনাকে। সেজন্য আমার মনে হয় যে ওখানে যারা গ্রাউন্ড লেভেলে, আনরেস্টটা হচ্ছে কেন? গ্রাউন্ড লেভেলের অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের উপরে ভরসা রাখাটাই কিন্তু কাজ। আজকে কিন্তু যেহেতু আমি একটা পরিষ্কারভাবে বলেছি যে কেউ বা কারা সন্দেশখালীতে না গিয়ে ফেসবুকে বড় বড় কথা বলছে, সেখানে গলাবাজি করে কোনো লাভ হবে না। কারণ কি গলাবাজি যদি করতে হয় সেইখানে অনেক বেশি বড় গলাবাজি করা যেতে পারে। কেউ যাবে কি জানে না, আমি যাবেন আমি জানি না, কিন্তু অর্ক আপনি প্রধানমন্ত্রী নন, আপনি প্রধানমন্ত্রী নন। দ্বিতীয়ত হচ্ছে আপনি যে দলের হয়ে বলছেন, সেই দলের 2 জন মন্ত্রী গিয়েছেন এবং তারা হাসি মুখে নৌকা থেকে নেমেছেন, তাদেরকে ঘিরে তাদের নির্দিষ্ট দলের লোকজন ছিলেন। কোনো দূর পর্যন্ত মহিলাদের আমরা সেভাবে ফেস করতে দেখিনি, তারা নিরাপদে এসেছেন। অর্থাৎ যদি চায় শাসকপন্থী বুদ্ধিজীবী তারা ঠিক এভাবেই যেতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি আবার, হ্যাঁ তাদের আটকানোর ক্ষমতা নেই তো রাজ্যের 144 হবে না, কেন আটকানোর ক্ষমতা নেই তো? তারা তো কাজ করতে যাচ্ছে, হলে নিশ্চয়ই হতো। কাজ হোক না হোক, আমি এখানেই শেষ করবো শ্রীতা। বুদ্ধিজীবীদের ওই একটা ছি বা একটা ধিক্কার আদেও তাদের মুখ থেকে পাওয়া যায় কিনা সেটার জন্য অপেক্ষা থাকবে আমাদের। এই কথাকের এপিসোড দেখা পর্যন্ত, আপনারা দেখা পর্যন্ত অপেক্ষা থাকবে সত্যি তার মধ্যে কেউ মুখ খোলেন কিনা। যদি জানিয়ে রাখি এর মধ্যে একজন মুখ খুলেছেন,
তিনি যে সময় সিঙ্গুর নন্দীগ্রামে ছিলেন তিনি বলেছেন যে একবার মুখ খুলে দেখেছি, সেটা পলিটিক্যাল মাইলেজ অন্য দল, রাজনৈতিক দল নিয়েছে, তাই ভয় আর নাকি মুখ খোলেন না তারা। দেখা যাক এইবার সন্দেশখালিতে তাদের পেন কলম বা ভাষা বেরোয় কিনা। থ্যাংক ইউ সো মাচ। কথা হোকের ডিবেট এখানেই শেষ করছি। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি।